কোনো রকম মিক্সার মেশিন ছাড়া এমনকি হাত লাগানো ছাড়াই আপনারা একটি বোতলের সাহায্যে মশলা করে দেখেছেন? কিংবা আপনারা কখনো একটি সেফটি পিন ওষুধের খালি প্যাকেট দিয়ে পটল কেটে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি কাজে আসবে। চলুন তাহলে দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এরকম ধরনের দেশলাই আমরা প্রত্যেকেই ব্যবহার করি আগুন ধরানোর জন্য। কিন্তু দেশলাইয়ের কাঠির বারুদের অংশটা যদি কোনো কারণে ভিজে যায় তাহলে কিন্তু আগুন কোনোভাবেই ধরবে না। কিন্তু একটি কাজ আমরা করতে পারি যার ফলে দেশলাই কাঠিটা ভিজে গেলেও কিন্তু আগুন ধরবে। অনেক সময় হয় আমরা কোথাও হয়তো ঘুরতে যাই, সেক্ষেত্রে যদি দেশলাই কাঠিটা দেখা যায় যে আমাদের ভিজে গেছে, তাও কিন্তু কোনো রকম সমস্যা হবে না, আগুন আমরা জ্বালাতে পারবো। এখানে আমি কোলগেট নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ একটু কোলগেট যে দেশলাইয়ের কাঠির যে বারুদের জায়গাটা আছে না, বারুদের জায়গায় আমি এইভাবে কোলগেটটা লাগিয়ে কিছু সময় রেখে দেব যাতে কোলগেটটা আমাদের শুকিয়ে যায়। দেখুন কিছু সময় আমি এখানে রেখে দিলাম, কিছু সময় রেখে দিলেই কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে। তারপর দেখুন আমি কিন্তু জলে এইভাবে ভিজিয়ে নিচ্ছি। এইভাবে ভেজানো সত্ত্বেও কিন্তু দেশলাই কাঠিটা কোনোভাবেই ভিজবে না। দেখুন এটাকে আমি এবার মুছে নিচ্ছি, মুছে নিয়ে আপনাদের আগুন ধরিয়েও দেখাবো যে কত সুন্দর আগুন ধরবে। তাই যখনই কোথাও ঘুরতে যাবেন এরকমভাবে কয়েকটা দেশলাই কাঠি আপনারা টুথপেস্ট লাগিয়ে শুকিয়ে নেবেন। বিপদে পড়লে তখন কিন্তু এই টিপসটি আপনাদের কাজে আসবে। চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই। অনেক সময় হয় অনেকটা পরিমাণ পাঁপড় ভেজে আমরা খাওয়া হয়, কিছুটা পাঁপড় আমাদের থাকে যেটা আমরা হয়তো খাই না বা বেশি হয়ে যায়, তখন ভাজা পাঁপড় কিন্তু রেখে দিলে, এরকম রেখে দিলে নষ্ট হয়ে যায়। তাই কিভাবে আমরা পাঁপড়গুলোকে রাখলে ভাজা পাঁপড় 2-3 দিন মুচমুচে থাকবে, নষ্ট হবে না, এর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি ক্যারি ব্যাগ। ক্যারি ব্যাগের মধ্যে আমি এখানে পাঁপড়গুলোকে এইভাবে ভরে নিচ্ছি। এমন একটি ক্যারি ব্যাগ নিতে হবে যাতে ছিদ্র নেই। তারপর এইভাবে আমি টাইট করে গিঁট দিয়ে রাখলে পাঁপড়গুলো 2-3 দিন রেখে দিতে পারবেন, মুচমুচে থাকবে, পাঁপড়গুলো আপনাদের নরম হবে না। ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু বন্ধুরা অ্যাপ্লাই করে দেখতে পারেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। এরকম ধরনের যে প্রেসার কুকার আমরা প্রত্যেকেই ব্যবহার করি খাবার বানানোর জন্য, সময়ও কম লাগে, দ্রুত খাবার হয়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় প্রেসার কুকারে খাবার বসালে একটি সমস্যা দেখা দেয়। দেখা যায় প্রেসার কুকারে গার্ডার ঢিলা হয়ে গেছে, যার কারণে সাইড থেকে হাওয়া বেরিয়ে যাচ্ছে, খাবার বেরিয়ে যাচ্ছে, সেফটি বাল্ব থেকে খাবার বের হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এমার্জেন্সির জন্য এই টিপসটি কাজে লাগাতে পারেন। কিন্তু অবশ্যই আপনাদের দোকানে গিয়ে প্রেসার কুকারটা ঠিক করতে হবে। কিছুটা পরিমাণ আটা আমি মেখে নিয়ে সেফটি বাল্বে যদি এইভাবে লাগিয়ে দিই, এমার্জেন্সি সময় আপনারা খাবারটা তৈরি করে নিতে পারবেন। তাছাড়াও যেখান থেকে হাওয়া খাবারটা বের হয়ে যাচ্ছে সেখানেও একটু আটা লাগিয়ে দেবেন। কিন্তু এটা অবশ্যই আপনাদের দোকানে নিয়ে গিয়েই কিন্তু ঠিক করতে হবে। এটা আপনারা এমার্জেন্সি টাইমের জন্য কাজে লাগাতে পারেন টিপসটি। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। পরবর্তী যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় দেখা যায় রান্নাবাড়ি যখন আমরা করি কড়াইটা হয়তো কোনো কারণে পুড়ে যায়, আর কড়াই পুড়ে গেলে অনেকটা সময় মাজা ঘষা আমাদের করতে লাগে। তাই পোড়া কড়াই খুব কম সময়ে আমরা কিভাবে পরিষ্কার করে ফেলতে পারবো, চলুন তাহলে দেখে নিই। এখানে আমি কিছুটা পরিমাণ চা তৈরি করার পর যে চা পাতা থাকে সেটা আমি নিয়ে নিলাম। তারপর কিছুটা নিয়ে নিলাম বেকিং সোডা। এই দুটো জিনিস আর হালকা উষ্ণ গরম জল নিয়েছি। খুব ভালো করে পোড়া কড়াইয়ের সব জায়গায় লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন কিছু সময় রেখে দিয়েছিলাম লাগিয়ে এভাবে। তারপর আমরা কি করব, 5 মিনিট রেখে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমি খুব ভালো করে এইভাবে ডলে নিচ্ছি। দেখুন এই মিশ্রণটা লাগিয়ে রাখার কারণে পোড়াটা কত সুন্দর আলগা হয়ে গেছে। জলটাকে এবার ফেলে দিচ্ছি। এবার আমাদের কয়েক সেকেন্ড একটু যদি ঘষে নিই তাহলেই কিন্তু আমাদের যে কড়াইটা পুড়ে গেছে না, সেটা তো 90% পরিষ্কার হয়েই গেছে। হালকা একটু ঘষে নিলেই কিন্তু কড়াইয়ের পুরো পোড়াটাই উঠে যাবে, আমাদের অত কোনো খাটাখাটনি করতেই লাগবে না। তাই এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা। আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে। ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। পটল আমরা কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু পটল যখন আমরা ছুরি দিয়ে এভাবে কাটি না, খোসার সঙ্গে বেশ কিছুটা পটল আমাদের নষ্ট
নষ্ট হয়ে যায়। তাই আমরা যদি একটি সেফটি পিন নিই, সেফটি পিনের মুখটা বন্ধ করে নিতে হবে। সেফটি পিনের সাহায্যেও কিন্তু খুব দ্রুত আমরা পটলটাকে কেটে নিতে পারবো বা পটলের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবো। আর এইভাবে দেখুন কতটা সুন্দর পটল পরিষ্কার হয়েছে। আর ওষুধের যে খালি প্যাকেটগুলো থাকে না, যে এই ধরনের শক্ত খালি র্যাপারগুলো হয়, এটার সাহায্যেও কিন্তু খুব দ্রুতই আপনারা পটলের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন কত সহজে কম সময়ের মধ্যেই পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু আপনারা কাজটি খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন। নর্মালভাবে তো আমরা কাটি, কিন্তু এই টিপসটি একবার হলে অ্যাপ্লাই করে দেখবেন, তারপর ভাজার জন্য কিংবা আপনারা তরকারির জন্য কেটে নেবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এখানে দেখুন আমি একটি ছোট্ট এই ধরনের পাতলা প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি। এখানে স্টিলের পাত্র ব্যবহার করবেন না, যে কোনো পাতলা প্লাস্টিকের বাটি নিয়ে নেবেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ খাবার নুন। দেখুন এবার কি করতে হবে, এই যে দুটো জিনিস দিলাম না, এই দুটো জিনিসকে আমাদের কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আরও একটি জিনিস এখানে আমরা দিয়ে দেব। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে, দেখুন লবঙ্গ মশলায় ব্যবহার করি। এই লবঙ্গগুলোকে এইভাবে নুনের ওপর বেকিং সোডার ওপর এইভাবে দিয়ে দিচ্ছি। এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় হয় আমাদের রান্নাঘরে, ডাইনিং রুমে, ডাইনিং টেবিলে মাছির উৎপাত খুব বেড়ে যায়। সেক্ষেত্রে আপনারা এই ধরনের একটি বাটি যদি রেডি করে রান্নাঘরে কিচেন স্ল্যাপের পাশে কিংবা ডাইনিং টেবিলে রেখে দেন, দেখবেন এই তিনটের যে স্ট্রং একটি গন্ধ, এই গন্ধের কারণে কখনোই কিন্তু মাছি আপনাদের রান্নাঘরে, ডাইনিং রুমে থাকবে না। আমি বলছি না বন্ধুরা, আপনারা নিজেরা এটা অ্যাপ্লাই করবেন, আশা করছি দারুণ রেজাল্ট পাবেন। পরবর্তী টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই। বন্ধুরা আমরা শিলনোড়ায় কম বেশি প্রত্যেকেই মশলা করে থাকি, কিন্তু দেখা যায় মশলা করতে করতে শিলনোড়ার ধারটা কমে যায়। আর আমরা কি করি, তখন যে ধার দেয় তাকে দিয়ে ধার দিয়ে নিই। কিন্তু অনেক সময় হয় শিলনোড়ার ধারটা থাকে, কিন্তু মশলা করার সময় মশলাগুলো ঢুকে যায়, নোংরা ঢুকে, সেই ধারটা কিন্তু বন্ধ হয়ে যায়। তাই আমাদের বাড়িতে যে ডিমের খোসা থাকে, ডিমের খোসাগুলো ফেলে না দিয়েই আমরা যদি মাঝে মাঝে শিলনোড়াতে এইভাবে ডিমের খোসাটা একটুখানি এইভাবে আমরা বেটে নিই, তাহলে ডিমের খোসার যে দানা দানা ভাবটা আছে না, এটা কিন্তু আমাদের যে শিলনোড়ার ধারটা চলে গেছে আমরা মনে করি, সেই ধারটা ফিরিয়ে আনতে সাহায্য করে। এটা আমি বলছি না বন্ধুরা, আপনারা নিজেরা ট্রাই করবেন, দেখবেন যে শিলনোড়াতে মশলা বাটতে আপনাদের 3-4 মিনিট লেগে যেত, সেই শিলনোড়াতে আপনারা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা মশলা বেটে নেবেন। ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আপনারা। আশা করছি টিপসটি আপনাদেরও কাজে দেবে। এবার দেখুন আমি জল দিয়ে খুব ভালো করে এইভাবে ধুয়ে নিচ্ছি। আর এইভাবে মাঝে মাঝে যদি পরিষ্কার করি, শিলনোড়াটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তাই ছোট্ট টিপসটি যদি আপনাদেরও ভালো লেগে থাকে, অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে টিপসটি শেয়ার করবেন বন্ধুরা। চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। বন্ধুরা আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু শিলনোড়ায় মশলা বেটে থাকি, কিন্তু অনেক সময় পেঁয়াজ টিয়াজ এইভাবে যদি বাটি না, দেখা যায় স্লিপ কাটতে থাকে, বড় বড় টুকরো হলে। তাই এরকমভাবে না নিয়ে আমরা যদি মিহি করে কেটে তারপর শিলনোড়ায় বাটি, তাহলে কিন্তু খুব দ্রুত বাটতে পারবো, এমনকি স্লিপ কাটবে না। আরও একটি যে টিপস শেয়ার করব বন্ধুরা, আমরা যখন এইভাবে শিলনোড়ায় আদা, রসুন, পেঁয়াজ, জিরা, লঙ্কা বাটি না, আমাদের বারবার হাত দিয়ে কি করতে হয়, মশলাগুলোকে আমাদের এপাশে আনতে হয় মিহি করার জন্য, বা ধরতে হয় মশলাগুলো হাতে। এতে অনেক সময় হয় লঙ্কা বাটলে কিন্তু আমাদের হাতটা ভীষণ জ্বালা করতে থাকে। তাই এই সমস্যাটায় আপনারাও যদি পড়ে থাকেন, ছোট্ট টিপসটি কাজে লাগাতে পারেন। দেখবেন লঙ্কা বাটবেন, তাও আপনাদের মশলা হাত দিয়ে ধরতে লাগবে না। এর জন্য কি করতে হবে, এখানে আমি একটি বোতল নিয়েছি, বোতলটাকে আমি এখানে কেটে নিচ্ছি। দেখুন বোতলটাকে এইভাবে সবার প্রথমে রাউন্ড করে কেটে নেব। তারপর কি করব, এবার আমাদের বোতলটাকে না এইভাবে ইউ মতো করে কেটে নিতে হবে। এটা কিন্তু একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল বন্ধুরা।
এবার যখন আমরা মশলাটা দেখুন বাটবো, আমাদের কিন্তু হাত লাগাতে হবে না। এই বোতলটার সাহায্যে খুব সহজেই আমরা মশলাটাকে এইভাবে কাচিয়ে নিতে পারবো। এর ফলে অনেকেরই হয় যে মশলা বারবার হাতে ধরলে জ্বালা করে, হাতে অ্যালার্জি উঠে যায়, তাদের কিন্তু এই টিপসটি আশা করছি কাজে লাগবে। দেখুন কত সহজেই আমি মশলাটাকে কিন্তু পুরো মশলাটাকে এইভাবে এই বোতলের কাচুনির সাহায্যে কাচিয়ে নিলাম। আর একবার আপনারা যদি তৈরি করে নেন অনেক দিন ইউজ করতে পারবেন, কারণ এটা কিন্তু সহজে আপনাদের নষ্ট হবে না। তাহলে এই ছোট্ট টিপসটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় হয় এরকম ধরনের রসুন বা আদা থাকে, লঙ্কা থাকে, অল্প পরিমাণে আমাদের পেস্ট করতে হয়, তখন শিলনোড়াও বের করতে ইচ্ছে করে না, কিংবা মিক্সারেও করা যায় না অল্প মশলা। সেক্ষেত্রে আপনারা একটি বোতল এইভাবে কেটে নেবেন। বোতলটা কেটে নিয়ে দেখুন বোতলের সাহায্যে কিন্তু মশলা করে নিতে পারবেন। এখানে দেখুন আমি একটি বোতল কেটে নিয়েছি, আর একটি নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে যে বেলন থাকে রুটি তৈরি করার। পেঁয়াজ রসুনটাকে আমি এইভাবে বোতলের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমাদের যে আমি বেলনটা নিয়েছি না, বেলনটাকে দিয়ে এইভাবে যদি হালকা একটু থেতো করতে থাকি কিছু সময়, দেখবেন আদা বলুন, রসুন, কাঁচা লঙ্কা খুব সহজেই আপনারা শিলনোড়া কিংবা মিক্সার মেশিনের মতো পেস্ট বা বেটে নিতে পারবেন। এর জন্য আপনাদের কোনো রকম মিক্সার মেশিন বা শিলনোড়ার প্রয়োজন পড়বে না। তাহলে এই ছোট ছোট টিপসগুলি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন।